প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। চ্যাপ্টার 4 থেকে আপনারা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে শিখতে পেরেছেন। আপনারা শিখে নিয়েছেন ডিপেন্ডেন্সি ইনজেকশন কী, কীভাবে সার্ভিস লেয়ার নিয়ে কাজ করতে হয়, কীভাবে রিপোজিটরি প্যাটার্ন নিয়ে কাজ করতে হয়। আপনারা শিখেছেন অটো ম্যাপের ব্যবহার। আশা করি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার সময় হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটার জন্য হয়তোবা আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন, সেটা হচ্ছে ডেটাবেজ। তো ডেটাবেজের সাথে কীভাবে ASP.NET এর ওয়েব এপিআই এর কানেকশন দিতে হয় সেটা আমরা শিখব। ডেটাবেজের সাথে কীভাবে ইন্টারাকশন করতে হয়। তো সেই জন্য আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর বা ইএফ কোর সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব। তো সেই জন্য আমি এখানে ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি, যেখানে আপনাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে। তো আমরা যে জিনিসটা সম্পর্কে প্রথমেই জানতে চাচ্ছি সেটা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর। এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এই জিনিসটা কি সেটা আমরা প্রথমে জেনে নেব এখান থেকে, বা সংক্ষেপে যেটাকে ইএফ কোর বলা হয়। ওকে, একটু বড় করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, ফেয়ার এনাফ। তো এই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড বা ইএফ কোড যেটাকে আমরা বলছি, সেটার কাজটা কি আসলে এখানে? তো এটা হচ্ছে একটি ওপেন সোর্স ওআরএম ফ্রেমওয়ার্ক। ওআরএম ফ্রেমওয়ার্ক এখানে আমি লিখে দিচ্ছি। ওআরএম বলতে এখানে বোঝাচ্ছি আমরা, সেটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। সো এটাকে যদি আমি এখানে ছোট করে বলার চেষ্টা করি বা একটু বড় করে লিখি, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ওকে, সো এই ওআরএম ফ্রেমওয়ার্ক, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর হচ্ছে একটি ওআরএম ফ্রেমওয়ার্ক। লক্ষ্য রাখবেন, ওআরএম ওপেন সোর্স একটা ফ্রেমওয়ার্ক। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আমরা যে অবজেক্টগুলো লিখি বা যে ক্লাসগুলো লিখি ASP.NET-এ, সেইগুলোকে সে টেবিলে কনভার্ট করবে। সো আবারও বলে নিচ্ছি, ওআরএম মিনিং হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর হচ্ছে একটি ওপেন সোর্স ওআরএম। তার কাজ হচ্ছে আমরা যে ক্লাসগুলো লিখি সেই ক্লাসগুলোকে সে কী করবে? টেবিলে কনভার্ট করবে। এটাই হচ্ছে এই ওআরএম এর মেইন উদ্দেশ্য। সো আবারও এখানে ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যে ক্লাসগুলো লিখি বা যে অবজেক্টগুলো রয়েছে সেইগুলোকে সে কী করে? সে কনভার্ট করে। এখানে লক্ষ্য রাখবেন, এই ওআরএম কী করবে? সেগুলোকে কনভার্ট করে আমাদের ডেটাবেজের যে টেবিল রয়েছে সেগুলোতে সে স্টোর করে রাখবে। সো এখানে আমি দিচ্ছি ডেটাবেজ টেবল। ওকে, প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ওআরএম এর কাজ হচ্ছে আমরা যে ক্লাস বা অবজেক্ট নিয়ে কাজ করব সেগুলোকে সে কী করবে? সে কনভার্ট করে ডেটাবেজের মধ্যে সে টেবিল আকারে স্টোর করে রাখবে, অর্থাৎ রিলেশনাল আকারে স্টোর করে রাখবে, রো আকারে স্টোর করে রাখবে। এটা আবার ভাইস ভার্সা বলতে পারেন, অনেক সময় টেবিল থেকে ডেটাগুলো খুঁজে নিয়ে এসে অবজেক্ট আকারে কনভার্ট করে দিতে হয়। তো এই কাজটাও আমাদের কে করবে? এখানে ওআরএমটা করে দেবে। সো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্লাস অথবা অবজেক্ট লিখে দিচ্ছি। ওকে, তো ওআরএম এর গুরুত্বটাতে কি সেটা তো নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চলুন এই ওআরএম সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল, আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের চেষ্টা করি। তো সেই জন্য আমি চলে যাব আমাদের যে মডেল রয়েছে, মডেল যে ক্যাটাগরি মডেল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লাস রয়েছে, তাই না? এই ক্লাসটা সম্পর্কে তো অলরেডি আপনাদের জানা আছে, কারণ এই ক্লাসটা নিয়ে আপনারা অলরেডি কাজ করেছেন। তো এই ক্লাসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। চলুন এখান থেকে বোঝানোর চেষ্টা করি ওআরএম এর কাজটা কি এইখানে। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে করে আমার দেখাতে সুবিধা হয়। তো এই ওআরএম এর কাজটা হচ্ছে, আপনি যে এখানে ক্লাসটা তৈরি করেছেন, সে এই ক্লাসটাকে কি করবে? এন্টিটি, এই যে সি শার্পের যে ক্লাসগুলো রয়েছে যেটাকে আমরা এন্টিটি বলে থাকি, লক্ষ্য রাখবেন এই সি শার্পের ক্লাসগুলোকে আমরা যে ভাবে সাধারণত বলে থাকি সেটা হচ্ছে একটা এন্টিটি বা অনেক সময় মডেল বলে থাকি। তো এই এন্টিটি কে করবে? সে কনভার্ট করে ডেটাবেজে স্টোর করবে। এন্টিটিকে সে রো আকারে কনভার্ট করে নেবে। তো এইখানে যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্যাটাগরি আইডি, তো আসলে ওআরএমটা কি করবে? এখানে আমি আরেকটু ভালোভাবে এটা বোঝানোর চেষ্টা করি। এটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবং মাঝখানে আমি ওআরএমকে রেখে দিচ্ছি। এখানে ধরা যাক আমাদের ওআরএমটা রয়েছে। এইখানে যে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, যেটা আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর যেটা ওআরএমটা রয়েছে, সে কি করবে? এটাকে ডেটাবেজের টেবিলে কনভার্ট করে নেবে এবং টেবিলটা এরকম হবে। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা ড্র করছি। তো এই টেবিলের মধ্যে আমি এইখানে ভেরি কুইকলি ড্র করে নিচ্ছি এইখানের মধ্যে। তো প্রথমেই এইখানে যে আপনার এখানে যে প্রপার্টিগুলো রয়েছে, প্রপার্টিগুলোকে সে কি করবে? সে কলামে কনভার্ট করে নেবে, কলামের হেডিং। সো এখানে ক্যাটাগরি আইডি রয়েছে। সো প্রথম ক্যাটাগরি আইডিটা এখানে চলে আসবে, কলাম হিসেবে এইখানে চলে আসবে। অ্যান্ড দেন নেম রয়েছে, নেম আসবে কলাম হিসেবে এইখানে চলে আসবে, এইখানে নেমটা চলে আসবে। সো আমি এখানে পুরোটা লিখতে পারছি না, বাট আপনাদের বোঝানোর সুবিধাতে চেষ্টা করছি। অ্যান্ড দেন ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন এইখানে চলে আসবে। অ্যান্ড দেন ক্রিয়েটেড অ্যাড রয়েছে, ক্রিয়েটেড অ্যাড এইখানে চলে আসবে এরকম। ওকে, সো এই ওআরএম এর কাজ হচ্ছে এখানে যে প্রপার্টি, ক্লাসের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে এরকম কলাম আকারে নিয়ে আসা। অ্যান্ড দেন আপনি যখন একটা ক্যাটাগরির ডেটাগুলো দিয়ে থাকেন, ফর এন এক্সাম্পল আমি যদি এখানে লেখার চেষ্টা করি, এখানে আমি একটা ক্যাটাগরির ডেটা নিচ্ছি।
একটা অবজেক্ট নিচ্ছি, ক্যাটাগরির এখানে আইডি হিসেবে ধরা যাক আমরা নিলাম 101 আইডি, অ্যান্ড দেন আমরা এখানে নেম হিসেবে নিচ্ছি ক্যাটাগরির ধরা যাক ইলেকট্রনিক্স, অ্যান্ড দেন ক্যাটাগরির ডেসক্রিপশন হিসেবে ফর এন এক্সাম্পল এখানে আমি নিচ্ছি নাইস ক্যাটাগরি, সামথিং লাইক দিস, নাইস ক্যাটাগরি। ওকে, অ্যান্ড ক্রিয়েটেড এর হিসেবে একটা ডেট এখানে আপনারা নিতে পারেন। তো এই যে ডেটাগুলো যখন আসবে, ক্রিয়েটেড ডেটাগুলো যখন আসবে ফর এন এক্সাম্পল এখানে আসতে পারে একটা ডেট দিয়ে দিচ্ছি 12 দেন 11/12/2024 ফর এন এক্সাম্পল। ওকে, সো এই যে ডেটাগুলো যখন আপনারা দিবেন অবশ্যই একটা প্রপার্টির সাথে ডেটাগুলোকে আমরা পাস করব, তাই না? আমরা এখানে ক্যাটাগরি আইডির মাধ্যমে এটাকে পাস করব, যেমনটা আমরা করে থাকি জেসনের ক্ষেত্রে, অ্যান্ড দেন এটাকে আমরা নেমের মধ্যে পাস করব, অ্যান্ড দেন পরবর্তীটাকে আমরা একটা ডিসক্রিপশনের মধ্যে পাস করব, তাই না? অ্যান্ড দেন ফাইনালি যেটা রয়েছে সেটাকে আমরা একটা ক্রিয়েটেড প্রপার্টির সাথে পাস করে দেবো। তো ওআরএম এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের কাজটা কি হচ্ছে, এই যে আপনি ডেটাগুলো দিলেন সেইটাকে রো আকারে এখানে স্টোর করে রাখবে। সো আশা করি এখানে ওআরএম এর বা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের গুরুত্বটা বুঝতে পেরেছেন। এন্টিটি ফ্রেমওয়ার্ক ডেভেলপারদের সাহায্য করে ডেটাবেস বা পোস্টগ্রেস, এখানে আমরা পোস্টগ্রেস ডেটা ব্যবহার করব, পোস্টগ্রেস এসকিউএল এর সাথে বা কোনো একটা ডেটাবেসের সাথে ASP.NET এর যে রিলেশনটা সেটা খুব সহজে মেক করতে সাহায্য করে। এতে করে আপনার যে কাজটা করতে হবে না, অনেক সময় যে আমরা রো এসকিউএল কোয়েরিগুলো লিখি, যেমন সিলেক্ট ফ্রম, ওয়্যার লিখে দেন ইনসার্ট ইনটু, বা টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল যেগুলো লিখি সেগুলোর প্রয়োজন হবে না। ওআরএম সেগুলো বা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর সেগুলো হ্যান্ডেল করবে। তাহলে আশা করি এখান থেকে যেটা বুঝতে পেরেছেন আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের প্রয়োজন আছে। তো এই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর আমরা কি করব, ইনস্টল করব প্রথমে। সেটার জন্য একটা প্যাকেজ আমাদের লাগবে। তো সেই প্যাকেজটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের প্যাকেজটা। আমি প্রথমে এখানে যে কাজটা করছি .NET এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর প্রথমে ইনস্টল করে নেব। চলুন সেই কাজটা করি। আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এই যে এটা আমাদের ইনস্টল করা লাগবে .NET অ্যাড প্যাকেজ অ্যান্ড মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর। তাহলে আমাদের ASP.NET থেকে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর যে ওআরএমটা রয়েছে ওপেন সোর্স সেটা আমরা ব্যবহার করতে পারবো। আর যেহেতু আমরা পোস্টগ্রেস এসকিউএল ডেটাবেস ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের পোস্টগ্রেস এসকিউএল এর জন্য যে প্যাকেজ দরকার সেটাও আমাদের ইনস্টল করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন .NET অ্যাড প্যাকেজ npgsql.entity framework core postgresql। সো এই প্যাকেজটা আমাদের কি করবে, আমরা যখনই হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের সাথে বা আমরা যখন ইন্টারাকশন করব পোস্টগ্রেস এসকিউএল এর সাথে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের মাধ্যমে, সেটা কি করবে, সেই ইন্টারাকশন করতে আমাদের সাহায্য করবে। তাহলে এই প্যাকেজের কাজ হচ্ছে, প্রথমে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর কেন লাগবে, যাতে করে আমরা ওআরএম এর যে কাজটা রয়েছে অর্থাৎ অবজেক্টকে টেবিলে বা টেবিলকে অবজেক্টে কনভার্ট করা সেটা করতে পারবো এর মাধ্যমে। আর এইটা আমরা কেন ইনস্টল করব, এটার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের সাথে পোস্টগ্রেসকিউএল ডেটাবেস ব্যবহার করতে যাচ্ছি, আমাদের ডেটাবেসটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল, তাই আমাদের এই প্যাকেজটা লাগবে। তো চলুন এই দুটো জিনিস আমরা ইনস্টল করে নিই। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমার টার্মিনালটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপাতত আমি অ্যাপটাকে এখানে স্টপ করে দেবো, দরকার নেই এই মুহূর্তে, এবং এইখানে এটা পেস্ট করে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডটা ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ইনস্টল হয়ে যাচ্ছে। দেন পরবর্তী যেটা লাগবে সেটাও আমি ইনস্টল করে নেব এখানে, যেটা কিনা আমার পোস্টগ্রেসকিউএল এর জন্য। তো সেটাও এখানে ইনস্টল করে নিই, চলুন এই যে ইনস্টল করে নিচ্ছি। দ্যাটস অল, ফেয়ার এনাফ। বাট সবার শেষে আরেকটা জিনিস আমাদের লাগবে, আমরা পোস্টগ্রেসকিউএল যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে পোস্টগ্রেসকিউএল ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এখানে যদি পোস্টগ্রেসকিউএল লিখে সার্চ দেন এবং ডাউনলোডে চলে যান, আশা করি ডাউনলোডের কাজটা আপনারা করে নেবেন। ডাউনলোড এবং ইনস্টলের কাজটা আপনাদের অপারেটিং সিস্টেমের উপর বেস করে এই কাজটা সেট আপ করে নেবেন। অ্যান্ড দেন আমরা ডেটাগুলো দেখার জন্য, ম্যানুয়ালি দেখার জন্য, অর্থাৎ আমাদের ডেটাবেজে যে ডেটাগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের অপারেশনের জন্য আমরা পিজে অ্যাডমিন ব্যবহার করব, যেটা কিনা ইউজার ইন্টারফেস দিবে, যার মাধ্যমে আমরা ডেটাগুলোকে দেখতে পারবো, আমরা অনেক ধরনের কোয়েরি চালাতে পারবো। তো সেগুলো আপনারা সেইখানে দেখবেন। তো আপনাদের আপাতত কাজ হচ্ছে পোস্টগ্রেসকিউএল ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া, পিজে অ্যাডমিন ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া আপনাদের অপারেটিং সিস্টেমের উপর বেস করে। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে পরবর্তী যে কাজটা করব, ডিপেন্ডেন্সি সম্পর্কে আলোচনা করলাম, যে এখানে যে ডিপেন্ডেন্সিগুলো দরকার সেগুলো হচ্ছে npgsql এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের সাথে যদি আমরা পোস্টগ্রেসকিউএল ব্যবহার করতে চাই সেটাও প্রয়োজন, এখানে মেক শিওর করে নেবেন। অ্যান্ড দেন আরেকটা জিনিস এখানে লাগবে, সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি, আমাদের মাইক্রোসফটের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের টুলস লাগবে। সো এই জিনিসটা আমরা কি করে নেব, আমরা ইনস্টল করে নেব, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের টুলটা ইনস্টল করে নেব। কারণ এর কাজ হচ্ছে আপনারা অনেক সময় টেবিল তৈরি করবেন বা আপনাদের ডেটাবেজের যে স্কিমা রয়েছে টেবিলের মধ্যে, যেমন যখন আপনি ক্যাটাগরি টেবিল ডিফাইন করবেন, বলে দেবেন যে ক্যাটাগরি আইডি থাকবে, নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, ক্রিয়েটেডের থাকবে, তাদের ডেটা টাইপ বলে দেবেন, বলে দিয়ে টেবিলটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে একটা টুলের একটা সাহায্য নেওয়া লাগবে, যে প্যাকেজের সাহায্য নেওয়া লাগবে, যার সাহায্যে আসলে মাইগ্রেশনের কাজটা করবেন। মাইগ্রেশনের কাজ মানে হচ্ছে যে এর সাহায্যে
আপনি কি করবেন এই যে তৈরির কাজ বা কোনো ধরনের চেঞ্জ করবেন সেইগুলোর জন্য যে আপনার যে সেটআপটা দরকার বা যে ইউআইটা দরকার আপনার সেটার আপনি করতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে। সো এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ডিজাইনের মাধ্যমে আসলে মাইগ্রেশনের কাজ আমরা করতে পারবো। মাইগ্রেশন মানে হচ্ছে যখনই ডেটাবেজের স্কিমাতে কোনো পরিবর্তন আনবেন আপনি মাইগ্রেশন করতে হবে, যেটা আপনারা দেখবেন, বাট এই মুহূর্তে এই টুলটা ইনস্টল করে নেবেন, এর কাজটা অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবেন। ওকে, তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এটা, অ্যান্ড দেন ফাইনালি আমি চেক করে নিচ্ছি আর কোনো কিছু আমাদের দরকার আছে কি না। এইখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ডিজাইন আমরা ইনস্টল করে নিয়েছি, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের টুলস যে প্যাকেজটা রয়েছে সেটাও ইনস্টল করে নিতে পারি। ওকে, জাস্ট ওয়ান সেকেন্ড, আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছি এটা। সো এখানে আমি পেস্ট করে দিচ্ছি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডের টুলস। তো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ডিজাইন এবং টুলস, যাতে করে আপনি মাইগ্রেশন যে স্ক্রিপ্টগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এটাও ইনস্টল করে নিচ্ছি। দ্যাটস অল, ইনস্টল করা শেষ। তাহলে যে টুলগুলো দরকার প্রত্যেকটা টুলই আমি এখানে মোটামুটি ইনস্টল করে নিয়েছি। আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা ডটনেট ইএফ যে টুলটা রয়েছে সেটাও ইনস্টল করে নেব, কারণ ডটনেট ইএফ টুল এর সাহায্যে আসলে কমান্ড লাইন থেকে আপনি মাইগ্রেশন স্ক্রিপ্টগুলোকে তৈরি করতে পারবেন। তো সেই জন্য আমরা এটাও ইনস্টল করে নিই। এখানে আমি পেস্ট করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধাতে, এই যে এটা। সো ডটনেট টুল ইনস্টল গ্লোবাল ডটনেট ইএফ। সো গ্লোবালি এটাকে ইনস্টল করে নিচ্ছি এই টুলটাকে। অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই এখানে হয়তো বা একটা অ্যারোর দেখাতে পারে যে এটা অলরেডি ইনস্টল করা আছে, বাট আপনাদের হয়তো বা থাকবে না শুরুর দিকে, তাই ইনস্টল করে নেবেন। সো এখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি এটা আপডেট করা হয়ে গেছে। ওকে, সো অলরেডি ইনস্টল ছিল, সেটাকে আপডেট করে নিয়েছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ হচ্ছে আমরা দেখব কিভাবে ডেটাবেজের কনটেক্সট সেট আপ করে ডেটাবেজের সাথে আমাদের অ্যাপকে কানেক্ট করতে হয়।